মামা আমাদের শুরুর থেকে প্রথম সভাপতি ছিলেন এবং আমাদের প্রথম নির্দেশকও ছিলেন। তারপর দিনে দিনে সাংস্কৃতিক বড় হয়েছে, তার নানা রকম কাজকর্ম বেরিয়েছে, ছোটদের দল, বড়দের দল, মেজদের দল ইত্যাদি করে পায়ে পায়ে আজকে 38 বছর। মানে আমরা যখন শুরু করেছিলাম আমরা তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি সবে। এখন প্রায় মধ্য বয়সের প্রান্তে এসে পেছন ফিরে দেখতে মনে হচ্ছে কত কত স্মৃতি, কত মানুষের আশা, কত ছেলে মেয়ে। সেই সময় যারা ছিলেন তাদের ছেলে মেয়েরা এখন কেউ কেউ অভিনয় করতে আসে। দেবাশিস দা হচ্ছেন সত্যজিৎ রায়ের বিশেষজ্ঞ। সত্যজিৎ রায়কে নিয়ে সারা পৃথিবীতে যত কাজ হয় তার বেশিরভাগ কাজেই দেবাশিস দা সহায়তা লাগে। দেবাশিস দা এতটাই বড় মাপের একজন মানুষ, তা তিনি আজকে এসছেন এবং তার বিষয় হিসেবে দেবাশিস দা যেটা নির্বাচন করেছেন সেটাও আমাদের খুব আশ্চর্য করেছে। সত্যজিৎ রায় নাট্য প্রসঙ্গ। প্রতি বছর এই স্মারক বক্তৃতার বইটা বনি তৈরি করে এবং অপূর্ব একটা নির্মাণ করে বনি। ও বনি দেবাশিসদার হাতে আমাদের শান্তিপুরের মিষ্টি তুলে দেবে। আর আমি একবার একটু ডাকবো বৌদিকে। বৌদি একবার যদি একটুখানি আসো ওর সামনে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শান্তিপুরের বিশিষ্ট কবি এবং আমাদের বন্ধু মেঘনা। মেঘনাকে একটু ডাকছি বৌদির হাতে একটা ভালোবাসার কাপড় তুলে দেওয়ার জন্য। শান্তিপুরে মেঘনা বৌদির হাতে একটু ফুল তুলে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার পায়ে ব্যথা বেশি নিচু হলে কষ্ট আছে। আর এই শাড়িটা বৌদির জন্য, এটা পিওর হ্যান্ডলুম, খুব কম পাওয়া যায় শান্তিপুরে হ্যান্ডলুমের শাড়ি তোমার জন্য। হ্যাঁ, বইটা তুলে নাও, তুলে তুমি দেখাও একটুখানি। এই বইটা এখনই আপনাদের সকলকে আমরা দিতে পারছি না, আজকে শুধু মানে আনুষ্ঠানিক উদ্বোধন করলাম। কয়েকদিনের মধ্যে বইটা এসে যাবে, তখন আপনারা পাবেন। এবং এই শুরুটা আমি প্রায় অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো কেউ শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে সুধীরবাবু বলেছিলেন ঘটনাটা, যে একবার একটা অনুষ্ঠানে এক ভদ্রমহিলা খুব বেসুরো গলায় গান গাইছিলেন। তা সকলেরই অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তো হঠাৎ দেখা গেল দূর থেকে এক ভদ্রলোক চমৎকার সাদা ধুতি পাঞ্জাবি পরে, গিলে করা পাঞ্জাবি, হাতে একটা সুদৃশ্য লাঠি, সেটা নিয়ে গড়গড় করতে করতে দূর থেকে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এবং সেটা দেখেই সেই ভদ্রমহিলা গান থামিয়ে দেন। তখন সেই ভদ্রলোক বলেন, না মা, তোমার কোনো ভয় নেই, তুমি গান চালিয়ে যাও। আসলে আমি খুঁজছি যে তোমাকে স্টেজে তুলেছে তাকে। আমি ছবিতে পুরো ব্যাপারটা বলতে চাইছি। ছবিতে যখন বলতে পারছি না তখন সংলাপ দেব, এবং তাতেও যখন আমি কিছু বলতে পারছি না বা তাতেও যদি কোনো আন্ডারলাইন করার ব্যাপার থাকে তখন কিন্তু মিউজিক নয়, তার আগে যেটা আছে ইনসিডেন্টাল সাউন্ড, অর্থাৎ ওই প্রেক্ষিতে যে প্রেক্ষাপটে শুটিংটা হচ্ছে তার আনুষঙ্গিক কি শব্দ, যেটা সত্যজিৎ রায়ের ছবিতে কিন্তু প্রায়ই ব্যবহার করতেন এবং অসাধারণ প্রয়োগ। কিন্তু আমরা যদি এই শব্দগুলো না চিনতে শিখি, না বুঝতে শিখি, আমাদের সচেতন মনে মগজে যদি না সাড়া দেয়, তাহলে আমরা সত্যজিতের ছবিও কিন্তু বুঝতে পারবো না। ফলে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা বিষয়ের বই আমার হাত দিয়ে প্রকাশ পেল। আমি নিজেকে খুব গৌরবান্বিত বোধ করছি, সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ স্যার। এবার আমার বিষয় শুরু করছি। আমার মনে হচ্ছে যে এখানে আমরা একটা ঝড়ের মধ্যেই রয়েছি। সিনেমাতেও শুরু হওয়ার আগে পূর্বরঙ্গ রীতি অনুযায়ী বাদ্যসঙ্গীতের প্রয়োজন হতো, এবং আপনারা অনেকেই নিশ্চয়ই নিউ এম্পায়ারের ছবি দেখেছেন, ফিল্ম দেখেছেন। এখানে কেউ নিউ এম্পায়ারে? এবং নিউ এম্পায়ারে আপনারা উপরে উঠেই হলে ঢুকবার আগেই বাঁদিকে একটা বাস আছে এক ভদ্রলোকের। তিনি হচ্ছেন একজন কন্ডাক্টর মিউজিকের। মানে আগে ফিল্ম দেখার আগে এই যে পূর্বরঙ্গ রীতি বেড়ে যাত্রা বা নাটক শুরু হওয়ার আগে যে একটা হঠাৎ মিউজিক শুরু হতো, এটা আগে ফিল্মেও হতো। এবং ওই নিউ এম্পায়ারের যিনি কন্ডাক্টর তিনি বিখ্যাত ছিলেন ওই ফিল্মের আগে মিউজিকের জন্য, এবং সেই কারণেই কিন্তু তার ওই মূর্তিটা কিন্তু ওই নিউ এম্পায়ারে রয়েছে একমাত্র। সত্যজিৎ জানিয়েছিলেন খুব আর্লি 1945-46-এ একটা নাটকের ব্যাপারে বংশী এক্সিকিউট করেছিল, আমি ডিজাইন করেছিলাম সেটের তপতি।
ভীষণ অ্যাট্রাকটিভ কিন্তু খুব সিম্পল, রাদার এফেক্টিভ। বংশীও খুব ভালো কাজ করেছিল। বিকাশ রায় অভিনয় করেছিলেন এই নাটকটাতে, এটা মনে আছে। আজকে যে এই আপনাদের সামনে বলছি, এই বিষয়টার সূত্রপাত কিন্তু আমার এই বিষয়টা থেকেই হয়েছিল। ঘটনাটা 1983 সালে। আমি আসলে সত্যজিৎ বিশেষজ্ঞ না, উনি যেটা বললেন, যেটা মানে এখানে বিশেষজ্ঞ হতে পারে বিশেষ রূপে অজ্ঞ। তা আমার যেটা কাজ ছিল যে সত্যজিতের কাজ তালিকাভুক্ত করা, এটাই হচ্ছে আমার কাজ ছিল। আমি লাইব্রেরিয়ান, ফলে এটাই করতাম। কিন্তু এই কাজটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে সত্যজিৎকে না জানলে আমি সত্যজিতের প্রতি ভালোবাসা আসবে কি করে। তা আমি জিজ্ঞেস করলাম এটা কি, তো তপতি নাটকের বুকলেট বোঝা যাচ্ছে আপনি করেছেন। বললো হ্যাঁ, এটা আমি করেছি। তখন উনি বললেন আমি শুধু করিনি, আমি এই নাটকের স্টেজটা করেছিলাম। আমি বললাম মানে? তখন উনি একটা ফটোগ্রাফ দিলেন, বলে এটা সেই স্টেজের ছবি, তুমি রেখে দাও, তোমার কাছে ভালো থাকবে। এইবার হলো উনি বললেন ওই 45-46 বললেন, এবং আমি সেখানে তারিখটা লেখা ছিল 11 আর 15 জানুয়ারি, সাল ছিল না। কিন্তু সালটা উনি আন্দাজে বললেন। আমি পরের দিন বিকাশ রায়কে ফোন করি যে এরকম একটা ব্যাপার, আপনি তপতি নাটক করেছিলেন, আমি সালটা খুঁজে পাচ্ছি না, আপনার মনে আছে কাছাকাছি কোন সময়? বললাম আমি ওর তপতি নাটক আমি পরিচালনা করিনি। এই আলোচনার মধ্যেই ঠিক হয়েছিল একটি দৃশ্য, মানে বংশীচন্দ্রগুপ্ত এবং সত্যজিৎ রায়ের আলোচনার মধ্যে ঠিক হয়েছিল যে দৃশ্য পরিকল্পনা করে নাটকটি অভিনীত হতে পারে। বিকাশ রায় সেটা মেনে নিলে সত্যজিৎ রায় পরিকল্পনাটা করে নিজে একটা স্কেচ এঁকে দেন এবং সেটাকে বাস্তব রূপ দেন বংশীচন্দ্রগুপ্ত। এটা হচ্ছে সেই বুকলেটের ছবি যেটা সত্যজিৎ রায় করেছিলেন 1951 সালে। পরেরটা, হ্যাঁ, এটা হচ্ছে বুকলেটের একটা পাতা, যে পাতায় আমি যে গোল করে দিয়েছি ওখানে লেখা রয়েছে শিল্প নির্দেশনা সত্যজিৎ রায় এবং বংশীচন্দ্রগুপ্ত। পরেরটা, এটা হচ্ছে সেই দৃশ্যপট। এবং আমার বলতে ভালো লাগছে, বলেও ফেলি, এটা হচ্ছে পৃথিবীতে একমাত্র আমার কাছে একটি ছবি বেঁচে ছিল এবং সেটা এইখানেই। কারণ এটা আশা করছি সন্দীপ রায়ের কাছে নেই, কারণ উনি কেন ছবিটা রেখে দিয়েছিলেন হঠাৎ খুঁজে পেয়েছিলেন আর কি। এটা থাক একটু। এবং মঞ্চে, এবং দেখুন আর একটা কীভাবে স্মৃতিবিভ্রম হচ্ছে, মঞ্চে আলোর পরিকল্পনা করার কথা ছিল তাপস সেনের, তো তাতে নাট্য সম্প্রদায়গুলি বিশেষ বিপন্ন বোধ করছে। এবং আজকাল চলচ্চিত্রের দৈন্যদশা, চিত্রাভিনেতারাও প্রায় অধিকাংশই থিয়েটারের ওপর নির্ভরশীল। এই অবস্থায় এই ট্যাক্স আরও বেশি সংকটের সৃষ্টি করবে। আপনি এই বিষয়ে একটু ভেবে দেখবেন কি? নমস্কারান্তে, সত্যজিৎ রায়। এবং চিঠিটা উনি দিচ্ছেন, দিয়ে প্রেসকে উনি জানাচ্ছেন। ফলে এটাই 85 সালে প্রেসকে জানাবার পর এইটা আজকালে বেরিয়েছিল, এবং সেটা আমি পরে পেয়েছি বলে এই লেখার মধ্যে ছিল। এটা হচ্ছে ফেরা নাটক, সার্কারিনা যখন হয়েছিল তখন সেই নাটক দেখতে এসছেন। তার ওই একদম ডান দিকে যে বয়স্ক ভদ্রলোক এবং তার পাশে যিনি হচ্ছেন মালিক এবং মালিকের স্ত্রী, আর ওই সামনে সত্যজিৎ রায়ের বাঁদিকে যে মহিলা, তিনি ওদের কন্যা। এবং এই কন্যা আমার পরিচিত, তিনি এই ছবিতে দিয়েছেন। কীভাবে উনি এই পুরো নাটক থেকে কোন অংশটা ওর মুখ দিয়ে ব্যবহার করাচ্ছেন, যেটা ওর পরবর্তী জীবনে আসছে। এই যে আবছা শোনা যে সংলাপ, এই সংলাপের মাধ্যমেই সত্যজিৎ যেন সাহিত্যিকের ভূমিকায় চলচ্চিত্রের ব্যাকরণ মেনে আসন্ন বিপদের ইঙ্গিত জানিয়ে দিচ্ছেন। মানে সাহিত্যিকরা যেমন লিখবেন যে এই যে চরিত্রটা, যে ও এত ক্রূর, এত এই, ওর কি কোনো বিবেক নেই, এইরকম ভাবে করছে, তবুও সে যাচ্ছে, ও বুঝতেও পারছে না। এটা সাহিত্যিক যেরকম ভাবে লেখেন আর কি, এরকম ভাবে লিখবেন। রবীন্দ্রনাথও লিখেছেন, রবীন্দ্রনাথও কিন্তু রাত্রে যাত্রার কথা লিখেছেন, এবং সেটা অন্য প্রসঙ্গ, যে ও গেছে গিয়ে রাত্রিরে যাত্রা হচ্ছে, ব্যাস। কিন্তু সত্যজিৎ সেটা ফিল্মেটিক ভাবে কিভাবে ব্যবহার করছে, একদম বিবেকের মতো। এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলো হঠাৎ সত্যজিৎকে এটা সংলাপ বলতে হয়েছে, দূরের থেকে সাউন্ডটা নিতে হয়েছে, সাউন্ড রেকর্ডিং মিক্সিংয়ের সময়, এবং কি করে নিচ্ছে একদম বেছে বেছে।
ঠিক যখন এই দর্শকদের মনে একটা আসবে সত্যি লোকটা কি বিবেকী, ঠিক সেই সময় সত্যজিৎ কি ব্যবহার করছেন দেখুন। তো নতুন করে কিছু বলার নেই, দেবাশিস বাবুকে আমাদের সাংস্কৃতিকের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা যারা এলেন আজকে তাদেরকেও ধন্যবাদ। সাংস্কৃতিকের আজ 38 বছর, সেই জন্মদিনে এরকম একটা সুন্দর অনুষ্ঠান হলো।